এভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সাদিক আল শাহরিয়ার সকাল। আমার বাসা রাজশাহীর বাঘমারায়। আমি ভূত এফএম এবং ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা হলেও এটি আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। ঘটনাটি আমি সকাল, আমার বন্ধু রায়হান পারভেজ আলিফ ও আমার ছোট ভাই ইবনে সিনা শুভ মিলে সংগ্রহ করেছি এবং একসাথে লিখতে বসলাম। ঘটনাটি ঘটে আমাদের আরেক বন্ধুর নানুর সাথে। সঙ্গত কারণে আমি আমার বন্ধুর নাম শেয়ার করলাম না। আমি তার ছদ্মনাম দিলাম রাজু। তার দেশের বাড়ি নাটোরের সিংড়ায়। এই তো কিছুদিন আগের কথা। আমি, আলিফ, শুভ এবং রাজু কোনো এক বৃষ্টিস্নাত রাতে টং দোকানে এক চায়ের আড্ডায় জিন ভূত সম্পর্কিত কথা উঠলে রাজু বলে তার নানুর এরকম একটি ঘটনা রয়েছে। এই কথা শোনা মাত্র আমরা তাকে চেপে ধরি গল্পটি শোনানোর জন্য। সে রাতে এরকম গল্প প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে আমাদের তিনজনের চাপাচাপিতে ও বলতে শুরু করে। যাই হোক, আর সময় নষ্ট না করে চলুন ঘটনাটি আমার বন্ধু রাজুর ভাষায় শুরু করা যাক। আমি গত ডিসেম্বরে শীতের পিঠার দাওয়াতে নানুর বাসা গিয়েছিলাম। যেহেতু শীতের পিঠার দাওয়াত, তাই সেখানে আমার খালাতো মামাতো ভাই বোনেরাও উপস্থিত ছিল। তো আমরা সেদিন রাতে সবাই নানুর বাসার আঙিনায় আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আগুন পোহাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমার এক মামাতো ভাই হঠাৎ প্যারানরমাল ঘটনা সম্পর্কে আমাদের কি ধারণা জিজ্ঞেস করলে আমরা সবাই সেই প্রসঙ্গে মেতে উঠি এবং শোনা গল্পগুলো বলতে থাকি। সে সময় আমার নানু পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন, এসে বসলেন আমাদের পাশে, বললেন তার সাথেও এরকম একটি ঘটনা ঘটে গেছে। আমরা সবাই শোনার জন্য চাপাচাপি শুরু করলে তিনি তার জীবনের এক বিভীষিকাময় রাতের ঘটনা বলতে শুরু করেন। নানুর ভাষায় সময়টা ছিল 1976 সাল। আমি, কালাম ও নাজমুল ছিলাম খুব ভালো বন্ধু। আমরা যাই করতাম একসাথে করতাম। নাজমুল তার বাবা মায়ের একমাত্র ছেলে। একদিন মাগরিবের কিছুক্ষণ আগে খবর আসে নাজমুলের খালু হার্ট অ্যাটাকে মারা গেছে। নাজমুলের বাবা কিছু ব্যবসায়িক কাজে শহরে যাওয়ায় নাজমুল তার এবং তার মায়ের সাথে আমাকে ও কালামকে যাওয়ার জন্য অনুরোধ করে। তার খালু নাজমুলকে খুব ভালোবাসত। নাজমুলও তাকে অনেক শ্রদ্ধা করত। তাই তার মনের অবস্থা ভালো ছিল না বলে আমি ও কালাম তার এক কথাতেই তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যাই। তার খালার বাসা ছিল আমাদের গ্রাম থেকে 3 গ্রাম পর। আমি, কালাম, নাজমুল ও নাজমুলের মা মাগরিবের সময় রওনা দেই। সেখানে পৌঁছে দাফন কার্য সম্পন্ন করতে করতে প্রায় 10:30টার মতো বেজে যায়। তারপর তার খালাকে সান্ত্বনা দিয়ে আমরা বাসায় ফেরার সিদ্ধান্ত নেই। নাজমুলের খালার মনের অবস্থা দেখে আমরা আমাদের চাচিকে অর্থাৎ নাজমুলের মাকে সেখানে রেখেই রাত 11টা নাগাদ আমি, কালাম ও নাজমুল রওনা দেই। সেই সময় রাত 11টা মানে অনেক রাত। তার উপর সেটা ছিল গ্রাম, কোনো গাড়ি পাওয়া যায় না, সেটা সম্ভবও ছিল না। তাই আমরা হাঁটতে শুরু করি। সোজা পথে পৌঁছাতে অনেক সময় লাগবে বলে আমরা বিলের মধ্যে আইলের রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়ার সিদ্ধান্ত নেই। বলে রাখা ভালো, বিলটা ছিল অনেক বড় এবং এর ঠিক মাঝখান বরাবর একটি পরিত্যক্ত শ্মশান ছিল। আমরা বিলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। নাজমুলের মনের অবস্থা খুব খারাপ ছিল, তাই খুব চুপচাপ ছিলাম। চাঁদনি রাত, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছিল। মৃদু বাতাসে দুপাশের ফসলগুলোর ওপর হালকা ঢেউ খেলছিল। এরই মধ্যে আমরা 3 জন বন্ধু নিশ্চুপে হেঁটে চলেছি। হঠাৎ খেয়াল করলাম একটি কালো রঙের বেড়াল নাজমুলের পায়ের সামনে বারবার চলে আসছিল। নাজমুল সেটিকে পাশ কাটিয়ে চলে গেলে তা আবার তার পায়ের সামনে চলে আসছিল। এতে এক সময় সে রেগে যায় এবং প্রচণ্ড জোরে বিড়ালটিকে একটি লাথি দেয়। বিড়ালটি ছিটকে গিয়ে ক্ষেতের মধ্যে পড়ে। কালাম বলল, রাতে কোনো প্রাণীকে আঘাত করা উচিত না, জানিস না? নাজমুল বলল, ওসব কিছু না। তারপর আবার হাঁটতে থাকলাম এবং এক সময় শ্মশানের কাছে আসলাম। দূর থেকে দেখলাম একটি চিতা জ্বলছে। আমরা 3 জনেই অবাক হলাম এই ভেবে যে এই শ্মশান তো প্রায় অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, তাহলে এত রাতে চিতা জ্বলছে কেন? আর একটু কাছে যেতেই দেখলাম চিতার সামনে সাদা শাড়ি পরিহিত এক বৃদ্ধা চিতার দিকে মুখ ফিরিয়ে কান্না করছে। এটি দেখে আমরা অবাক হলাম। আমরা 3 জন আস্তে আস্তে তার দিকে এগোতে থাকলাম। কালাম সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল,
আপনি এত রাতে এই পরিত্যক্ত শ্মশানে আপনি কি করছেন? আর এটা কার চিতা? সে উত্তর না দিয়ে তখনও কেঁদে যাচ্ছিল। এবার আমি একটু বিরক্তি স্বরে বলে উঠলাম, কি ব্যাপার, কথা বলছেন না কেন? এবার সে কান্না থামালো এবং আমার দিকে তাকালো। এবার যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হলো আমার শির দ্বারা দিয়ে যেন ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমরা দেখলাম লাল টকটকে বড় দুটো চোখ যেন কোটর থেকে বেরিয়ে এসেছে। পচে গলে যাওয়া মুখ থেকে মাংস খুলে খুলে পড়ছে। মুখের এক পাশের মাংস খানিকটা ঝুলে আছে, এতে করে ওই পাশের দাঁতের পাটিটা পুরোই দেখা যাচ্ছিল। পচা গলা মাংসের খসে যাওয়া অংশে বিশ্রী কালো দাঁতগুলো চাঁদের আলোয় আরো বিভৎস দেখাচ্ছিল। সে নারী পুরুষ মিলিত কণ্ঠে বলল, চিতা জ্বালছি, চিতা, আমার সন্তানের চিতা, যাকে তুই মেরে ফেলেছিস। এই চিতাতে তোকেও জ্বালাবো। নাজমুলের দিকে পচে মাংস খসে হাড় বেরিয়ে যাওয়া আঙুল তুলে বৃদ্ধাটি বলে উঠল। এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম সুন্দর জ্যোৎস্না রাত্রিতে। এক মুহূর্তের জন্য যেন বিভীষিকাময় কালো রাত্রিতে পরিণত হলো সেই জ্যোৎস্না স্নাত রাত। এরপর আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে দিলাম দৌড়। কিছু দূর দৌড়ে যেতেই পেছনে নাজমুলের চিৎকার শুনে তাকিয়ে দেখি সেই বুড়িটা তার পা ধরে টেনে হিঁচড়ে তাকে চিতার দিকে নিয়ে যাচ্ছিল। আমিও কালাম পেছন ফিরে নাজমুলের দু হাত ধরে হ্যাচকা টান দিয়ে সেই বৃদ্ধের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে থাকি। অনেক দৌড়ানোর পর হঠাৎ একটি কিছুর সাথে ধাক্কা লেগে আমি পড়ে গেলে ওরা দুজন আমাকে তুলতে পেছনে ফিরল এবং আমি পেছনে ঘুরে দেখি আমাদের চেয়ে কয়েক ফুট দূরে সেই বৃদ্ধা দাঁড়িয়ে তার জিভ বের করে আমাদের দিকে তাকিয়ে আছে। সে এক বিভৎস হাসি নাজমুলের দিকে তাকিয়ে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে সে বলে উঠল, তোকে আমি বাঁচতে দেব না। এই বলে সে হাসতে থাকে। তার সেই গা হিম করা পৈশাচিক হাসি দেখে আমরা এতটাই ভয় পাই যে দিকবিদিক শূন্য হয়ে যে যার মতো এলো পাথারি দৌড়াতে শুরু করি। আমি কিছু দূর দৌড়ানোর পর পাশে তাকিয়ে দেখি কালাম, নাজমুল কেউ আমার সাথে নেই। তবু আমি না থেমে তাদের নাম ধরে জোরে জোরে ডাকতে ডাকতে দৌড়াতে থাকি। এভাবে কতক্ষণ দৌড়েছে জানি না। একসময় বিল পার হয়ে আমাদের গ্রামে প্রবেশ করে প্রথম বাড়ির সামনে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার খাটে, আমার পাশে আমার আপনজনা দাঁড়িয়ে। আমি তাদের সব খুলে বললে তারা খোঁজ নিয়ে জানতে পারে কালাম, নাজমুল কেউ এখনো বাসায় ফেরেনি। সবাই মিলে সেই বিলে খুঁজতে গিয়ে দেখি সেই শ্মশান থেকে কিছুটা দূরে এক নালার ধারে কালাম অচেতন অবস্থায় পড়ে আছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও নাজমুলকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিভীষিকাময় ঘটনাটি আমাদের সাথে কেন ঘটেছিল জানি না, তবে ধারণা করি যে সেদিনের নাজমুলের লাথি দেয়া বিড়ালটি হয়তো সেই ডাইনি বৃদ্ধার সন্তান ছিল, যে বিড়ালের রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। জানি না নাজমুল বেঁচে আছে কিনা। আজও মাঝে মাঝে সেই বিভীষিকাময় রাত আমি স্বপ্নে দেখি। ছেলে হারিয়ে নাজমুলের মায়ের সেই আর্তনাদ আজও আমার কানে বাজে। এই বলে রাজুর নানু ঘটনাটি শেষ করলেন। রাজু স্পষ্ট দেখল তার নানুর চোখে জল কমে আগুনের আলোয় কিছুটা চকচক করে উঠল। হয়তো সেই বিভীষিকাময় রাতের বন্ধুকে হারানোর কষ্টের বহিঃপ্রকাশ ছিল সেটা। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। সিলেক্ট হলে আরও কিছু ঘটনা সিলেক্ট করে পাঠাবো ইনশাল্লাহ। নাম সাদিক আল শাহরিয়ার সকাল, ঠিকানা ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। নাম রায়হান পারভেজ আলিফ, ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। ঘটনাটি বেশ অস্বাভাবিক, কিন্তু যেহেতু এই ঘটনাটি আপনি আপনার নানুর কাছ থেকে শুনেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে ভুল কথা বলবেন না, বা তিনি নিশ্চয়ই এমন কিছু বলবেন না যেটি ঘটেনি। আর সেই কারণেই পড়ে শোনালাম, কারণ পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনাই ঘটে। হয়তো এই ঘটনাটিও ঘটেছিল, কারণ একজন বয়স্ক মানুষের কাছ থেকে যে ঘটনাটি আপনি শুনেছেন সেই ঘটনা অবিশ্বাস করতে আসলেই কষ্ট হবার কথা। আমি পড়ে শোনালাম ঘটনাটি কেমন, এই বিচারের ভার আপনাদের ওপর। আপনারা যারা শুনছিলেন আমাদের পাঠিয়ে দিন আপনাদের পছন্দের ঘটনা, এবং সেরা ঘটনাটি পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন, আমাদের ঘটনা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগছে আমাদের আজকের এই এপিসোড। এবং আজকের এই বিশেষ এপিসোডে স্বাধীন মিউজিক অ্যাপে আমরা শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য একটি শোয়ের আয়োজন করেছি। এবং সেই সাথে আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আমি এসেছি বিঞ্জের একটা ইভেন্ট থেকে, যেটি ছিল বিঞ্জ গালা নাইট। সেখানে আজকে শন লঞ্চ করলো বিঞ্জ এবং আগামী বছরের প্ল্যান তারা শেয়ার করলো। এবং আশা করছি হরর ফিল্মের বিশেষ প্ল্যাটফর্ম হবে বিঞ্জ। এবং আমরা আসলে সত্যি কথা বলতে এমনভাবে হরর নিয়ে কোনো চিন্তা করিনি, হুট করে একটা হরর বানিয়ে ফেললাম, এরকম কোনো জায়গা বা এরকম কোনো কাজে আমরা বিশ্বাস করি না। তো আমার মনে হয় যে সামনে আপনাদের আরও ভালো কাজ আমরা উপহার দিতে পারবো এবং আমাদের আশা শুধুমাত্র আপনাদের ভালো লাগানো। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে অন্য সব হরর ফিল্মের সাথে আমাদের হরর ফিল্মগুলোর পার্থক্য হচ্ছে এগুলো আপনাদের ফিল্ম, আপনাদের পাঠানো ঘটনা থেকে বানানো ফিল্ম এবং আপনাদের মতো করে আর কেউ বুঝবে না এটার মর্ম কতটুকু। খুব সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা ঘটনা নিয়ে বানানো হচ্ছে বিঞ্জের ভূত.com-এর ফিল্মগুলো। সুতরাং অবশ্যই আমাদের এই ফিল্মগুলো আপনারা দেখবেন। আজকে বিঞ্জ লঞ্চ করেছে, বিঞ্জ অ্যাপে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং বিঞ্জের বিস্তারিত জানতে হলে আপনারা বিঞ্জের পেজে ভিজিট করুন। ফেসবুক পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু দেখে আসতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.voot.com@gmail.com। কোনো কথা হবে না, আপনারা সরাসরি আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আমি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখছি কক্সবাজার থেকে। আমার পক্ষে ঢাকায় গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমার বাবা সরকারি খাদ্য গুদামে চাকরি করে, সে সুবাদে আমাদের পরিবার খাদ্য গুদামের কোয়ার্টারে থাকে। আজকের ঘটনা যাকে নিয়ে তার নাম শামসুল আলম। তিনি পেশায় একজন বিআরটিসি ট্রাকের ড্রাইভার। 2020 সালে বর্ষার মৌসুমে শামসুল আলম কোনো এক খাদ্য গুদাম থেকে আমাদের খাদ্য গুদামে চাল নিয়ে আসে, কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে তার চালগুলো রিসিভ করে গুদামে সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না, যার কারণে খাদ্য গুদাম এবং কর্মকর্তাগণ তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করার পরামর্শ দেন। ওয়েটিং রুমে ফ্রি ওয়াইফাই থাকায় আমিও অনেক সময় ওয়েটিং রুমে বসে ইন্টারনেট ব্যবহার করতাম। শামসুল আলমের সাথে প্রথম পরিচয় হয় ওয়েটিং রুমে। শামসুল আলম ও তার সহযোগী অর্থাৎ গাড়ির অ্যাসিস্ট্যান্ট ওয়েটিং রুমে ঢুকে প্রথমে লম্বা করে একটা সালাম দেয়। আমিও সালামের জবাব দিয়ে নিজের মতো ইন্টারনেট ব্যবহার করতে থাকি এবং শামসুল আলম ও তার সহযোগী অপেক্ষা করতে থাকে যে কখন বৃষ্টি কমবে। এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর লক্ষ্য করলাম যে কোনো কিছুর একটা অদ্ভুত আওয়াজ আমার কানে এসে লাগছে। মোবাইল থেকে চোখ তুলে দেখি শামসুল আলমের মুখ দিয়ে আওয়াজ আসছে এবং লক্ষ্য করলাম যে তিনি তার নিজের ঘাড় নিজেই চেপে ধরেছেন হাত দিয়ে। আমি তৎক্ষণাৎ গিয়ে তাকে হাত ধরে টান দেওয়ার পরপরই তিনি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করলেন। এর মধ্যে তার সহযোগীও টয়লেট থেকে বের হয়ে এসে এই অবস্থা দেখে বলল, কিরে, ওস্তাদ আবার ধরছিল নাকি? শামসুল আলম তার সহযোগীকে চোখের ইশারায় বুঝিয়ে দেয়, হ্যাঁ
2-3 মিনিট পর শামসুল আলম বড় বড় কণ্ঠে আয়াতুল কুরসি ও অন্য দোয়া দুরুদ পড়ে নিজের শরীরে ফু দিতে থাকে। আমি যখন ওদের থেকে এরকম আচরণের কারণ জিজ্ঞেস করি তখন তারা আমাকে এড়িয়ে যায় এবং ওয়েটিং রুম ত্যাগ করে। আমিও বুঝতে পারি এটা প্যারানর্মাল বিষয়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওয়েটিং রুমে শামসুল আলমের সহযোগীকে একা পেয়ে আবার জিজ্ঞেস করি ওনার ঘটনা কি, উনি হঠাৎ করে এরকম আচরণ করার কারণ কি। তখন সহযোগী বলে, ওস্তাদের সম্পূর্ণ ঘটনা আমিও জানি না, শুধু এটুকুই জানি যে ওই খারাপ জিনিসটা ওস্তাদ যখন বয়স 7 বছর তখন থেকে তার সাথে আছে। এ থেকে আমি আর বেশি কিছু জানি না, কারণ আমি ওনার সাথে চাকরি করি মাত্র 2 মাস হচ্ছে। ততক্ষণে তাদের চাল রিসিভ হয়ে গেছে। শামসুল আলম ও তার সহযোগী গুদাম ত্যাগ করে। ঘটনাটা সম্পূর্ণ শুনতে না পারায় আমার সেদিন অনেক খারাপ লেগেছিল, কারণ আমি ছোটবেলা থেকেই ভৌতিক ঘটনা শোনার ব্যাপারে বেশ আগ্রহী ছিলাম। এর প্রায় 2 বছর কেটে গেলে আমি ওই ঘটনা প্রায় ভুলে গিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে রোজার সময় সেই শামসুল আলম আবার চাল নিয়ে আমাদের গুদামে আসে এবং তার সাথে আমার আবার দেখা হয়। তাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। তিনি আমাকে দেখা মাত্র চিনতে পারলেন। খেয়াল করলাম তিনি একা। তার সহযোগীর কথা জিজ্ঞেস করতে তিনি বললেন তার সহযোগীরা কেউ 5-6 মাসের বেশি সময় তার সাথে থাকতে পারে না। অনেকে তো আবার 1 সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে চলে যায়। এসব কারণও ওয়েটিং রুমের ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেন এইসব জেনে কি করবেন। আমি তখন তাকে অনেক জোরাজুরি করতে থাকি ও গুদামে চাল সংগ্রহের সহযোগিতার আশ্বাস দিলে তিনি ঘটনা বলতে রাজি হন। তিনি বললেন, আজকের তারাবির নামাজের পর আমি আমার গাড়িতে অপেক্ষা করব আপনার জন্য। আমিও তারাবির নামাজ পড়ে যথাসময়ে তার গাড়ির কাছে চলে যাই ও তাকে তার গাড়ির ভেতর আমার জন্য অপেক্ষারত অবস্থায় দেখি। আমি তার গাড়িতে উঠে বসি এবং তিনি ঘটনা বলতে শুরু করেন। লিসনারদের যেন ঘটনা বুঝতে সুবিধা হয় সেজন্য আমি শামসুল আলমের ভাষায় বলছি। আমার জন্মের আগের ঘটনা, যে আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মা প্রাণ ভয়ে নিজের জন্মস্থান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা হতে পালিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয়। বলে রাখা ভালো যে এর আগে আমার নানুর বাড়ির সবাইও প্রাণ ভয়ে আলীকদম উপজেলায় চলে যায়, কারণ আলীকদম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তেমন তৎপর ছিল না। সে সুবাদে আমার মা বাবা আলীকদম চলে আসে। তখন আলীকদমের বেশিরভাগ স্থানীয়রা ছিল ট্রাইবাল। তাদের কথায় বাঙালিদের চলতে হতো। তারা প্রথমে নানুদের বাসস্থান ও পরবর্তীতে আমার বাবা মায়ের বাসস্থান নির্ধারণ করে দেয়। নানুরা আমাদের আগে যাওয়ায় তাদের জন্য যে বাসস্থান নির্ধারণ করা হয়েছিল সেটি লোকালয় থেকে বেশ দূরে ছিল, যেখানে যাতায়াতের পথ ছিল ও আশেপাশের 4টা বাঙালি পরিবার ছিল বিধায় নানুদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের জন্য যে বাসস্থানটা নির্ধারণ করা হয় তা ছিল লোকালয় থেকে অনেক দূরের জঙ্গলে, যেখানে যাতায়াতের কোনো পথ ছিল না। বাবা এ নিয়ে প্রতিবাদ করলে বাবাকে বলা হয়, আপনি লোকালয়ের আশেপাশে থাকতে পারবেন, যাতে কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু লোকালয়ের আশেপাশের জায়গাগুলো তো ব্যক্তি মালিকানাধীন। এগুলোতে থাকতে হলে আপনাকে জায়গা ক্রয় করতে হবে। বাবার হাতে তখন টাকা না থাকায় বাবা মা বাধ্য হয়েই ওই জঙ্গলের জায়গায় বাসা তৈরি করে থাকতে শুরু করে। বাবা এবং মা দিনরাত পরিশ্রম করে মাটির দেয়াল, ওপরে গাছের ছাউনি, কোনো মতে থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলে। একটা সময় লোকালয় থেকে আমাদের বাসায় আসা যাওয়ার একটাই পথ ছিল, তা হলো ওই ছোট্ট একটা পাহাড়ি ঝিরি। বাবা প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কেটে এনে বাজারে বিক্রি করত। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় লেক ছিল, বর্তমানে এটাকে অনেকে মায়া লেক নামে চিনে থাকবেন। মাঝে মধ্যে বাবা সে লেকে গিয়ে মাছ শিকার করত। আলীকদমে বাবা স্থানীয়দের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে গাছ কেটে ও মাছ শিকার করে ভালো রোজগার হওয়ায় বাবা আবার চকরিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে আসে। সে ঘরে জন্মগ্রহণ করে আমার বড় ভাই, আমার মেজ বোন ও আমি। এভাবে আমাদের হাসি খুশি পরিবারের দিন চলতে থাকে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি আমাদের কপালে। আমার বয়স তখন 5 বছর, আমার মেজ বোনের বয়স তখন 7 বছর ও আমার বড় ভাইয়ের বয়স 8 বছর এবং সাল হলো 1980। বাসা থেকে লোকালয়ে আসা যাওয়া করার জন্য যে ঝিরির পথ আমরা ব্যবহার করতাম সে পথে ছিল একটা বিশাল ঝাড়াইল গাছ। ওইখানকার স্থানীয়দের কাছে বাবা শুনেছিল যে সেই গাছে বসবাস করত এক ভয়ঙ্কর জিনের পরিবার।
কিন্তু বাবা মা কোনোদিনই সেরকম কিছুই দেখেনি। এমনকি বাবা রাতে সেই ঝিরি দিয়ে বাসায় যাওয়ার সময় আসার সময় সেই গাছে কোনোদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। তাই বাবা আদিবাসীদের কথায় তেমন কোনো গুরুত্ব দেননি। এভাবে কোনো একদিন বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাবা চাপ অনুভব করে। বাবা কোনো চিন্তা না করে সেই ঝাড়াইল গাছের কাছে যায়। ঠিক তখনই এক পুরুষ গাছটির থেকে বের হয়ে এসে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ততক্ষণে বাবা সেখানে বসে পড়েছিল প্রায়। লোকটি এবার তার সামনে আসে। বাবা লক্ষ্য করলেন তিনি এর আগে সেই লোকটিকে কোনো দিন এই এলাকায় দেখেননি। লোকটি বাবাকে বলতে লাগলো, আমি তোমাকে এখানে বসতে নিষেধ করেছিলাম, তুমি কোনোদিন কাউকে বলবে না, বললে তোমার অনেক বড় ক্ষতি হবে। এই বলে লোকটা এক লাফে গাছটির উপরে চলে যায় এবং বাবা তাকে আর খুঁজে পায় না। এটি দেখে বাবা খুব ভয় পেয়ে গেল ও বাজারে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বাবার শরীরে প্রচণ্ড জ্বর চলে আসে। মা কি হয়েছে জানতে চাইলে বাবা তাকে কিছুই বলেনি। কিন্তু রাত হতেই বাবার শরীর আরও খারাপ হতে শুরু করে। মায়ের জোড়াজুড়িতে বাবা তার কাছে হার মানে। মাকে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মা তখন বাবাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলে, তুমি কেন এটা আমাকে বললে না? আগে বললে তোমার শ্বশুরকে এতক্ষণে ডেকে এনে আমি কিছুটা ঝাড়ফুঁক করতে পারতাম। বলে রাখা ভালো, বাবার শ্বশুর অর্থাৎ আমার নানু কিছুটা কবিরাজি চিকিৎসা জানত। রাত বেশি হয়ে যাওয়ায় মা চিন্তা করলো নানুকে কালকে সকালে ডেকে নিয়ে আসবে। কিন্তু সে রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল তা আমাদের কারোরই জানা ছিল না। আমার যদিও সে রাতের ঘটনা সম্পূর্ণ মনে নেই। পরবর্তীতে বড় হওয়ার পর পুনরায় নানুর কাছে বিস্তারিত শুনেছিলাম। সে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে আমার মায়ের ঘুম ভেঙে যায় চিৎকার চেঁচামেচিতে। মা লক্ষ্য করলো বাবা এমন সব ভাষায় কথা বলছে যা আগে কখনো তিনি শোনেননি। বাবা অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল, মুখ দিয়ে কি যেন সব বলছিল যা মায়ের একেবারেই বোধগম্য নয়। কিছুক্ষণ পর মা লক্ষ্য করলো বাবা একদম শান্ত হয়ে গেছে। মা বাবার কাছে যেতেই বলতে লাগলো, আমাকে নিয়ে যেতে এসেছে, আমার হাতে আর বেশি সময় নেই। কিছুক্ষণ পর মা বুঝতে পারলো যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ একদম নির্জন হয়ে উঠেছে, যেখানে ঝিঝি পোকা জোনাকি পোকার আওয়াজে মনোমুগ্ধকর হয়ে উঠত চারপাশ। সেখানে এমন নিস্তব্ধ পরিবেশ। মায়ের শরীর ভারী হয়ে উঠল। মা নিজের বুকে ধরফড় আওয়াজ অনুভব করতে পারলেন। মা বুঝতে পারলেন কোনো একটা বিমানের মতো শাঁসা শব্দ করে আমাদের বাসার চালের উপরে এসে বসলো। সেটা আমাদের চালের উপরে হাঁটাহাঁটি করছে। ওই জিনিসটা আসার সাথে সাথে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। কে এখানে? কে? মা এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে সেটা চাল থেকে ওই জিনিসটা বলতে শুরু করলো যে সে নাকি তাকে চিনবে না, সে নাকি ওই ঝাড়াইল গাছে বসবাস করে এবং সে বলে, তোর যেমন স্বামী সন্তান আছে, আমারও এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। এমনকি আমার ছোট মেয়ে প্রতিদিন তোর ছোট ছেলের সাথে খেলাধুলা করতো, যা তুই জানিস না। তাই আমরা তোর পরিবারের কোনোদিন ক্ষতি করার চিন্তা করিনি। এমনকি তোর মেজো মেয়েকেও 2 দিন বড় বিপদ থেকে রক্ষা করেছি, যা তুই জানিস না। কিন্তু আজকে তোর স্বামী আমাদের বাসার সামনে যা করলো সেটা আমাদের সমাজের জন্য খুব অন্যায়। এটা বলে সে আমার কথা রাখেনি। তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানে বসে পড়ে। এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই বলে জিনটা আবারও শাঁ শাঁ শব্দ করে চলে যায়। যাওয়ার আগে জিনটা মাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল এই সম্পর্কে কে যেন কিছু না জানে। এভাবে রাত কেটে যাওয়ার পরদিন সকালেই আমার বাবা মারা যায়। এমন আকস্মিক মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়ির সবাই হতবাক হয়ে যায়। সবাই আমার মাকে জোরাজুরি করতে থাকে মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানাতে। কিন্তু মা কোনো মতে সবাইকে মিথ্যা বলে ঘটনা থামাচাপা দেয়। দাদুর বাড়ির সবাই চলে গেলে আমরা কয়েকদিনের জন্য নানুর বাড়িতে থাকার জন্য চলে যাই। মা সবাইকে বোঝাতে পারলেও আমার নানু কিন্তু কোনো মতে তার মেয়ের কথা বিশ্বাস করেনি। কারণ একজন বাবা তার মেয়ের চোখ দেখলে বুঝতে পারে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। নানু মাকে প্রেশার দিতে থাকে যেন মা সব ঘটনা খুলে বলে। নানু মাকে অভয় দিতে থাকে, বলে তোর কোনো ক্ষতি হবে না, তুই শুধু সত্যি কথা বল। নানুর অভয় পেয়ে মা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। ঝাড়াইল গাছের জিনের কথা শুনে নানুর মুখ বিষণ্ণ হয়ে যায়। তিনি বলতে থাকেন, ওই জিনগুলো খুবই শক্তিশালী জিন, এদের শক্তির কাছে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। এরা ওই গাছে বসবাস করছে 300 বছর ধরে। আমি যতদিনের সমাধান করতে না পারি ততদিন তোরা ওই বাসায় যাবি না। সেদিন রাতে নানু তার বাসায় থাকা একটি জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সেই জিনটি আসলে নানু তার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চায়। জিনটি বলে, আমি তখন বিস্তারিত কিছু জানি না, তবে আমি কালকে এই ঘটনার বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো। এর পরের দিন জিনটি এসে বিস্তারিত বলা শুরু করে। এর আগেও আপনাকে ঝাড়াইল গাছের বড় জিনের ব্যাপারে বলেছিলাম, যারা এলাকার সবচেয়ে শক্তিশালী ও পুরনো পরিবার। এখন আবার বলছি,
আপনার জামাই আর মেয়ে যখন থেকে সে ঘরে বাস করা শুরু করে তখন থেকে সে জিন ও তার পরিবার তাদের উপর নজর রাখছিল। জিনটি আমার মাকে বলেছিল, আপনার মেজ মেয়ের বয়স যখন 5 বছর তখন সে দুপুরে আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াতো। সে সময় জঙ্গলের এক জিন আপনাদের মেয়েকে পছন্দ করে। সে জিনটি আপনাদের মেয়েকে 2 বার তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের সেই জিনগুলো 2 বারই আপনার মেয়েকে রক্ষা করে। এর বেশ কিছু কারণও ছিল বটে। সেই জিনের ঘরে জন্ম নেয়া ছোট মেয়েটি আপনার ছোট ছেলের সাথে বড় হচ্ছিল। তারা 2 জন একে অপরের সাথে খেলাধুলা করত এবং আপনার জামাই যে কাজটি করেছে তাকে বারণ করা সত্ত্বেও যখন কথা শুনি তখন রাগান্বিত হয়ে ওঠে এবং আপনার হাজবেন্ডকে মেরে ফেলে। এখন সমস্যা হলো যে সেই জিনটি আপনাকে বলেছিল তাদের কথা কাউকে না বলতে, কিন্তু আপনি আপনার বাবাকে বলে দিলেন। এখন সেই জিনটি আপনার ও আপনার ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জানা নেই। এই বলে জিনটি চলে যায়। এটা শোনার পরের দিন রাতে নানু আর একটা শক্তিশালী জিনের সাহায্য খোঁজে। জিনটি সাহায্য করার আশ্বাস দিয়ে চলে যায়। 2 দিন পর জিনটি নানুর বাসায় এসে হাজির হয় এবং বলে, আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে না পারায় আমি আমার ওস্তাদের সাহায্য খুঁজি। এবং ওস্তাদকে জিজ্ঞেস করায় সে বলেছিল তিনি নাকি গারাঙ্গিয়া মাদ্রাসার ছাত্র ছিল, সেখানে বড় হুজুর তার ওস্তাদের কাছে এই সমস্যাটা নিয়ে গেলে ওস্তাদ কিছু নিয়ম বলে যা শামসুল আলমের মনে নেই বর্তমানে। জিনটি সেই নিয়মগুলো বলেও ওস্তাদের দেয়া 4টি শক্তিশালী তাবিজ দেয় আমাদের 4 জনের জন্য। জিনটি বলে এই তাবিজগুলো সবাই একসাথে পড়বে এবং যতদিন সবার বয়স 49 না হয় ততদিন এই তাবিজগুলো পড়ে থাকতে হবে। এই বলে জিনটি চলে যায়। তার কথা মতো আমরা তাবিজগুলো পড়ে নেই এবং সে বাসায় আবার চলে যায়। বাসায় চলে যাওয়ার দিন রাতে মা খেয়াল করে জিনটি আবার আগের মতো বিমানের মতো শাঁ শাঁ শব্দ করে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সে বলতে থাকে, তুইও তোর স্বামীর মতো কথা রাখলি না, তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে। তবে তোর ছোট ছেলের প্রতি আমার মেয়ের নজর আছে, তাকে আমাদের সাথে নিয়ে যাব। তোর মেজ মেয়েকেও আমরা রক্ষা করব না, তাকেও সুযোগ পেলে আমি নিয়ে যাব এবং জঙ্গলের ওই জিনকে দিয়ে আসব। এই বলে জিনটি শাঁ শাঁ শব্দ করে চলে যায়। পরদিন মা নানুকে গিয়ে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনা বলে। নানু মাকে অভয় দিয়ে বলে, এখন সে শুধু তোদের ভয় দেখাচ্ছে, তাবিজ থাকাকালীন সে কোনো ক্ষতি করতে পারবে না। মা নানুর কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাসায় চলে আসে। এর কিছুদিন পর আমার মেজ বোন তার খালার সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। মেজ বোনের বয়স তখন ছিল 7 বছর। 3-4 দিন বেড়ানোর পর সে মামার সাথে নানুর বাড়ি চলে আসে। সেদিন বিকেলে মামা তাকে বাসায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার মেজ বোন সেই ঝাড়াইল গাছের কাছে আসলে লক্ষ্য করলো যে সে গাছ থেকে তাকে কেউ সুমি সুমি বলে ডাকছে। আমার মেজ বোনের নাম সুমি ছিল। সুমি গাছের দিকে তাকাতে দেখতে পায় এক মধ্যবয়সী লোক, তার সাথে এক মহিলা, এক মাঝবয়সী ছেলে ও একটি ছোট মেয়ে, সবাই তাকে একসাথে ডাকছে ও বলছে, আজকে আমরা তোমাকে নিতে আসব, তুমি রেডি হয়ে থেকো। সুমি মামাকে বলল, মামা ওরা আমাকে ডাকছে কেন? মামা গাছের দিকে তাকিয়ে ও আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলে, কে ডাকছে তোমাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কারো আওয়াজও শুনতে পাচ্ছি না। সুমি গাছের দিকে আঙুল তাক করে বলল, ওরা ডাকছে। মা বলল, এখানে কেউ নেই, তুমি ভুল দেখছো। এই বলে সুমিকে বাসায় দিয়ে আসে এবং রাতে মামা তার বাসায় ফেরত চলে যায়। মামা ও সুমি মাকে বিকেলে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলে দেয়। মা কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি সুমির গলার তাবিজটা আছে কিনা চেক করে, কিন্তু তাবিজটি ঠিক জায়গায় ছিল। মা তখন ভাবে হয়তো তাদের আবার ভয় দেখানোর চেষ্টা চলছে। মা সুমিকে বলল, ওসব কিছু না, ওরা এমনি তোর সাথে দুষ্টুমি করছিল। কিন্তু সুমি মনে মনে কিছুটা ভয় পেয়েছিল এবং সেদিন রাতে তার জ্বর চলে আসে। মা সেদিন রাতে স্বপ্নে দেখে একটি লোক আবার তার সামনে শোঁ শোঁ শব্দে এসে উপস্থিত হয়। মা সেদিন স্বপ্নে জিনটির আকৃতি দেখে। আকৃতি বললে ভুল হবে, কারণ সে সম্পূর্ণ মানুষই ছিল। তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, এমন মন্তব্য আমার মায়ের। মানুষরূপী সেই জিনটি মাকে বলেছিল, আজ তোর মেয়ের শেষ রাত, আজকে সুমিকে ভালো মতো দেখে নে, কারণ কালকে থেকে আর তোদের সুমিকে দেখতে পারবি না। এটা বলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। মা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। সেদিন সকালে আমাদের বোন ঘুম থেকে ওঠে না। মায়ের অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে না। পরে একজন গ্রাম্য চিকিৎসক ডেকে আনার পর জানতে পারলাম আমার বোন আর জীবিত নেই। একমাত্র বোনের মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়িতে সবাই শোকাহত। দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাপারটা এখন
প্রশাসন ও পার্বত্য জেলার সেনাবাহিনীর জোন পর্যন্ত যায়। 2 মাস অনেক কষ্টের পর পুলিশ কোনো কুল কিনারা করতে না পেয়ে মামলার রফা দফা করে দেয়। এই 2 মাসে আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল। বোনের মৃত্যুর পর আমরা নানুর বাসায় চলে গিয়েছিলাম, কারণ আম্মু তখন বাসার কোনো কাজ করতো না, এমনকি রান্নাও করতো না, যার কারণে নানু আমাদের সবাইকে নানুর বাসায় নিয়ে যায়। নানু সুমির সাথে ঝাড়াইল গাছে নিয়ে ঘটে যাওয়া ঘটনা মামার কাছে শুনেছিল, তাই নানু সিদ্ধান্ত নেয় তিনি আবার তার বন্ধু জিনের সাহায্য নেবে, যিনি তাবিজ ও নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। এভাবে কোনো একদিন রাতে সেই জিনকে আবারও হাজির করা হয়। সুমির মৃত্যুর কারণ জানতে চায়। জিনটি বলে সুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন সুমি সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টুমির ছলে তার গলার তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয়। সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের ওই জিন। জিন সুমিকে পছন্দ করেছিল। সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার সুমিকে দিয়ে দেয়। সুমির বয়স তখন কম হওয়ায় সেই ব্যাপারটি সে বুঝতে পারেনি। আচ্ছা, এইখানে গল্প এই ঘটনা পড়তে পড়তেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে জিন যদি ছদ্মবেশী হয়ে থাকে, বাচ্চা যখন খেলছিল, তাবিজ থাকলে জিন কাছে আসতে পারবে না, তাহলে জিন তাবিজটা নিল কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তার গলায় তো তাবিজই ছিল, সুতরাং তাবিজটি খুলে নিতে পারলো কিভাবে? কারণ তাবিজই তার রক্ষা কবচ। তারপর আবার সেই তাবিজ পরিবর্তন করে দিল কিভাবে? এটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি। পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুমির ক্ষতি করে তাকে মেরে ফেলে। জিনটি আরও বলে, আপনাদের যে 4টি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ। এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি 3টি তাবিজের শক্তিও কমে গেছে। উপায় হিসেবে নানুকে বলে, আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না, আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিন এই ঘরে না যায়। এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায়। জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চকরিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। ওইখানে 1 বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপা ফুপুর সাথে পাকিস্তান চলে যায়। এভাবে আরও 1 বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই। তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বয়স তখন 7 বছর। আমার বয়স কম হয় আমি তখন এইসব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম। আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম, এটুকুই আমার মনে আছে। দাদু আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে, শামসুল আলম ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে বিয়ে দিয়ে দিই। মিনু আমার মায়ের নাম। সৈয়দ ছিল একজন দিনমজুর, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনু আর সৈয়দের থাকার ব্যবস্থা করে দেই। এইভাবে তাদের দিন চলতে থাকে। কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে। সে জিনগুলো নাকি প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত। সৈয়দ ও মিনু ওই বাসায় কোরআন তেলাওয়াত করলে তারা লক্ষ্য করত কে ঘাড় ধরে তাদের চেপে ধরে আছে। সুন্দর মতো নামাজ পড়তে পারতো না, নামাজে দাঁড়ালে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। আমিও তাদের কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিই, কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি। ওই বাসায় তারা অত্যাচার শুরু করে এবং তারা শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো। এভাবে চলতে চলতে তারা এই ব্যাপারটির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য বাসার নিচে যায়। বলে রাখা ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের ওপরে ছিল, পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো। তখন মিনু পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে, ওইখানে গেঁথে আছে। পিছিল পাহাড় বেয়ে পড়ায় মিনু তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু মিনু তাবিজ খোঁজার জন্য ওই স্থানে গিয়ে দেখে তাবিজ নেই। এতে মিনু কিছুটা ভয় পায় এবং সে আগের মতো ভয় পেত না, যার কারণে সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি। ওই জিনগুলো আবারও তখন বিমানের মতো করে আসে এবং তাদের টিনের চালে এসে বসে। যখন জিনগুলো আসতো তখন মিনু অজ্ঞান হয়ে যেত। এভাবে মিনু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কারোর সাথে কথা বলতো না, এমনকি এমন অবস্থা হয়েছিল যে নিজের স্বামী ছাড়া আর কাউকে চিনতো না। এভাবে চলতে চলতে কালকে সে মারা যায়। আম্মুর দাফনের পর দাদু আমাকে নিয়ে চকরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমি কেন যেন বেঁকে বসি। আমি বলি, আমি দাদুর সাথে যাব না, আমি নানু মামাদের সাথে থাকবো।
দাদু আর আমাকে তার সাথে নিয়ে আসার জন্য জোরাজুরি করেননি। তিনি নানুকে বলেন, আচ্ছা বেশ, শামসুল না হয় এখানেই থাকুক কয়েকদিন, পরে আপনি দিয়ে আসবেন আর কি। নানুও হ্যাঁ সম্মতি দেয়, কিন্তু পরবর্তীতে আমি আর দাদুর বাড়ি ফেরত যাইনি, কারণ আমার নানুর বাড়িতে বেশি ভালো লাগতো। দাদু ও চাচা 2 বার আমাকে নিতে এলেও আমি কোনো মতে যেতে রাজি হইনি তাদের সাথে। এটুকু পর্যন্ত আমি নানু থেকে শুনেছিলাম। এখন আসি আমার ঘটনায়। ছোটবেলা থেকে আমি নাকি শান্ত স্বভাবের ছিলাম, বিশেষ প্রয়োজন ছাড়া নাকি তেমন কান্না করতাম না। আম্মু আমাকে এক জায়গায় বসিয়ে সারাদিন সেই স্থানেই বসিয়ে রাখতো, আমি খেলা করতাম একা একা। আম্মু আব্বু এই ব্যাপারটা নাকি স্বাভাবিকভাবে ধরে নিয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের ঘটনার পর সবাই বুঝতে পারে আমি সারাদিন কার সাথে খেলা করতাম। তবে এই সব ব্যাপার বন্ধ হয়ে যায় তখন থেকে, যখন আমরা তাবিজ ব্যবহার শুরু করি। তবে নানুর বাসায় কিছুদিন থাকার পরে সবাই লক্ষ্য করে আমার সাথে সেই তাবিজটি আমার গলায় নেই। এটি কিভাবে হারিয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। এর কয়েক বছর পরের ঘটনা, তখন আমি একটা হেফজোখানায় পড়ি। মাসে 2 বার করে নানুর বাসায় যেতাম। এভাবে কোনো একদিন নানুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সন্ধে হয়ে যাওয়ায় তখন বন্ধুরা যেতে বারণও করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনেই হাঁটা দিলাম। তখন ছিল শীতকাল। বাসায় আসার পথে এশার নামাজও পড়েছিলাম, কিন্তু তখন শুধু আর কিছু পথ বাকি ছিল বাড়ি থেকে। বাসায় আসার পথে কোনো একটা ছোট বিল পড়ে। বিলের পরেই আমাদের সেই গ্রাম, সেখানে নানুর বাসা। শীতকাল হলেও তখন তেমন কোনো বেশি কুয়াশা ছিল না। বিলের কাছে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম। একটা বড় সাদা ধবধবে কি জিনিস যেন আসমান থেকে বিলে নামছে। সেটা কাগজ ছিল নাকি শাড়ি তা আমি ভালোভাবে খেয়াল করিনি। সেই সাদা জিনিসটা বিশাল ছিল, এত বিশাল যে তার শুধু নিচের অংশটি আমি দেখতে পাচ্ছিলাম। ওপরের অংশটা এত অসীম ছিল যে আমি শুধু তাকিয়েছিলাম, কিন্তু ওপরের অংশটা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে ওই সাদা জিনিসটির শুরু আছে শেষ আসমানে। কিন্তু দেখতে দেখতে সেই জিনিসটি মাটিতে পড়ে গেল এবং ছোট একটা বিড়ালের রূপ নিল। বিড়ালটি এত সুন্দর ছিল যে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। সেই বিড়ালটি বিলের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি লাইটের মতো আলো হয়ে চলছিল। কিন্তু কিছু সময় পর লক্ষ্য করলাম বিড়ালটি আস্তে আস্তে হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণ আমি যে ব্যাপারটি উপভোগ করছিলাম, বিড়ালটি চলে যাওয়ার পর সেই ব্যাপারটি আমি আর উপভোগ করতে পারলাম না। ব্যাপারটি আমার মনে ভয়ের জন্ম দেয়। আমি এক দৌড়ে বাসার সামনে এসে নানু বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান আসে, তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি এবং সবাই অপেক্ষা করছিল যে কখন আমার জ্ঞান আসবে। জ্ঞান আসার পর আমি নানুকে সব কিছু খুলে বলি। নানু আর কোনোদিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয়। এর কয়েক বছর পরের ঘটনা, আমার বয়স তখন 14 কি 15। আমি তখন হেফজোখানায় পড়তাম। ছুটিতে বাড়ি গিয়েছিলাম। কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক বছর ধরে তাকে চিনি, কিন্তু মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। সে আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি তো হতবাক। আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমি আপনাকে চিনি, আপনার মামা নানুদেরও চিনি। আমি আপনার নানুর বাড়ির পর যে গ্রাম আছে সেখানে বসবাস করি। ততক্ষণে বাড়ি চলে আসায় আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। এর কয়েকদিন পর তার সাথে আমার আবার দেখা হলো। এবার আমি সাহস করে তার নাম জিজ্ঞেস করি। তিনি বললেন তার নাম কারিমা। আমার গ্রামের পরের গ্রামে জঙ্গলের দিকে তার ঘর। ঘরে কে কে আছে জিজ্ঞেস করলে সে বলে আমার বাবা, মা, বড় ভাই ও আমি। তার সম্পর্কে আরও জানতে চাইলে সে বলে বাবা দিনমজুরি করে, বাবার সাথে তার বড় ভাইও দিনমজুরি করে। সে আর তার মা ঘরের কাজ করে। আস্তে আস্তে তার সাথে আমার যোগাযোগ বেড়ে গেল। তাকে কেন জানি আমার খুব পছন্দ হচ্ছিল। তার জন্য আমি হেফজোখানা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। নানু ও মামাদের আদরের ছিলাম, তাই কেউ কিছু বলেনি। অনেক সময় হয় না এমন যে আপনি অনেক বছর যাবৎ কাউকে চিনতেন, কিন্তু হঠাৎ করে তাকে হারিয়ে ফেললেন, কিন্তু বর্তমানে সে আপনার সাথে আছে। 15 বছর আমার বয়স হলেও সেই অনুভূতি আমার ভেতরে কাজ করছিল। এভাবে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা প্রতিদিন বিকেলে সেই মাঠে দেখা করতাম। সে আমার চোখের সামনে না থাকলেও আমার এরকম অনুভব হতো যে সে সবসময় আমার সাথে আছে। আমি তাকে আমার নানুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি। এমনকি আমি তার বাড়িতে যেতে চাইলেও সে আমাকে নিয়ে যেতে চায়নি, কিন্তু আমাদের প্রতিদিন দেখা হতো। এভাবে কোনো একদিন তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মামির সামনে পড়ে গেলাম। মামি পানি আনতে যাচ্ছিল ঝিরির দিকে। মামি আমাকে দেখে বলল, কিরে শামসুল, তুমি বাতাসের সাথে কেন কথা বলছিলা? আমি বললাম, আমি বাতাসের সাথে কেন কথা বলবো, আমি কারিমার সাথে কথা বলছিলাম। মামি বলল, কে সে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না।
আমি পাশে তাকাতে দেখি আসলেই আমার পাশে কেউ নেই। কারিমা হয়তো মামিকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে পড়েছিল। কারণ বিলের আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল, তাই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। আমি তখন মামিকে বললাম, ও কিছু না, আমি এমনি তোমার সাথে মজা করছি মামি। মামিকে বুঝ দেওয়ার পর মামি চলে গেল। আমি কারিমাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়। বললাম, তুমি কোথায় গিয়েছিলে? সে বলল, তোমার মামিকে দেখে আমি সরে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ভালো করেছো। মামি তোমাকে দেখলে আবার নানু আর মামাদের বলে দিত তোমার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে আমার একটা বিষয় খটকা লাগলো। মামি কেন বলছিল আমি বাতাসের সাথে কথা বলছি? আর আমার যতটুকু মনে আছে, মামি যেদিক দিয়ে এসেছিল আমাদের দুজনকে মামির একসাথে দেখতে পারার কথা। কারিমা যদি ঝোপঝাড়ে লুকিয়েও পড়তো, তাও সেই বিষয়টি মামি লক্ষ্য করত। কারণ বিলের আশেপাশে কোথাও এত বড় গাছ ছিল না যে ওইখানে কারিমা হঠাৎ করে লুকিয়ে পড়বে। এসব প্রশ্ন যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন কারিমা আবার আমার সাথে এসে আমাকে অন্য মনস্ক করে দেয়। এর কিছুদিন পরের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও আমি তার সাথে গিয়ে কথা বলছিলাম। সে কথা চলে হঠাৎ বলল, মনে আছে সেই রাতের কথা যখন তুমি এই বিলের মধ্যে অপরূপ সুন্দর একটা বিড়াল দেখেছিলে? আমি তো হতবাক। বললাম, তুমি কি করে জানলে এই ঘটনা? নানু, মামা আর আমি ছাড়া তো এই ঘটনা কেউ জানে না। তখন সে বলল, সেই বিড়ালটি আমিই ছিলাম। সে আরও বলল, আমি তোমাকে অনেক দিন ধরে এই কথাটি বলবো বলে চিন্তা করছিলাম। আসলে আমি মানুষ নই, আমি হলাম একটা জিন। এই সব শোনার পর আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে চলে গেলাম, কিন্তু আমি তার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকি। মনে মনে ভয় পেলেও আমি তাকে বুঝতে দেইনি। তার প্রতি মোহ আমার মধ্যে তৈরি হয়েছিল এবং আমি সেটা জানি। এত সব শোনার পর আমি তাকে আগের মতো আগলে নিয়েছিলাম। তার সাথে তখনও দেখা করতাম। তাকে বলতাম, জিনেরা কি সবসময় প্রতিশোধ পরায়ণ হয়? সামান্য ঘটনার জন্য আমার মা, বাবা সবার জীবন কেড়ে নিয়েছিল, আমার বোনের জীবন কেড়ে নিয়েছিল। তখন সে বলছিল, সব মানুষ যেমন একরকম নয়, ঠিক তেমনি সব জিনেরাও একরকম নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আগে আমরা শুধু বিকেলের সময় দেখা করতাম, কিন্তু আস্তে আস্তে তাকে আমি দিনের বেশিরভাগ সময় আমার আশেপাশে লক্ষ্য করতাম। তাকে আমি ছাড়া কেউ দেখতো না। এমন কোনো রাত যেত না যে রাতে আমি তার সাথে আড্ডা না দিয়ে ঘুমোতে যেতাম। কিছুদিন পর নানু আবার আমার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, কিন্তু কোনো এক জায়গা থেকে জানতে পারেন আমি নাকি প্রতিদিন বিকেলবেলায় বিলের একপাশে গিয়ে বসি এবং নিজে নিজে কথা বলি। নানু আমার ওপর নজর রাখতে শুরু করে এবং খেয়াল করে আমি প্রতিদিন একজনের সাথে কথা বলি। সেদিন তিনি আমাকে নিয়ে সিলেট চলে আসার জন্য রওনা দিলেন। আমি তখনও কিছু জানি না যে নানু আমাকে সিলেটে কেন নিয়ে এসেছেন। নানু আমাকে তার এক বন্ধুর সাথে দেখা করালেন। সেই বন্ধু ছিল একজন মাদ্রাসার শিক্ষক। নানু ও তার বন্ধু একে অপরের সাথে আলাপ আলোচনা করে নানু তার বন্ধুকে আমার ঘটনা সম্পূর্ণ খুলে বলে। নানুর মুখে কারিমার কথা শুনে আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি নানুকে বললাম, কারিমা আমাদের কোনো ক্ষতি করে নাই, কেন তুমি কারিমাকে আমাদের জন্য বিপজ্জনক বলছো? তখন সেই হুজুর বলল, কারিমা তোমাকে তার মোহ আবদ্ধ করে রেখেছে, কিন্তু আজকে রাতে তার ফয়সালা হবে। তুমি আজকে কারিমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। রাতে নানু ও হুজুর আসন বসায়। সেই হুজুরে ছিল দুটি শক্তিশালী জিন। আমার নানুর সাথেও ছিল সেই জিন আপনারা যা আগে জেনেছেন। তারা 4 জন জিন মিলে কারিমাকে বন্দি করতে আসে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তারা সবাই খালি হাতে ফেরত আসে এবং বলে কারিমাকে বন্দি করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারিমা মা, বাবা, ভাই, বোন অত্যন্ত শক্তিশালী জিন। তাদের সাথে পেরে ওঠাটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই বলে জিনগুলো চলে যায়। পরের দিন রাতে সেই হুজুর আবার আসে। সেই রাতে নানু ও সেই হুজুর অনেক কষ্টে কারিমাকে হাজির করতে সক্ষম হয়। হুজুর কারিমাকে বলেছিল, কেন তুমি এই ছেলের পিছনে পড়ে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কারিমা বলল, আমি তার পেছনে পড়ে নাই, তার সাথে আমি ছোট কাল থেকে আছি, আমরা একসাথে বড় হয়েছি। হুজুর বলল, তোরা তো সামান্য ভুলের জন্য তোর বাবা, মা, বোনকে মেরে ফেলেছিলি। তখন আমি বুঝতে পারি এই সেই জিনের পরিবার, এর সদস্য যারা আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি সাথে সাথে বলে উঠি, ছদ্মবেশী শয়তান, তোরা আমার পরিবারের সবাইকে মেরেও ক্ষান্ত হোসনি, এবার তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস? কারিমা সাথে সাথে বলে উঠল, না না, আমি আমার বাবা মার মতো নই, আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমাকে যদি মারার মতো হতো তাহলে আমি তোমাকে এতদিন মেরে ফেলতে পারতাম। তখন তাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি হুজুরকে বললাম, বন্দি করুন একে, একে আমি আর দেখতে চাই না। হুজুর ও নানু আগে থেকে প্রস্তুত ছিল তাকে বন্দি করার জন্য। প্রস্তুতি অনুযায়ী তাকে বন্দি করে ফেলা হয়। হুজুর নানুকে বলল, এই জিনটি বন্দি, কিন্তু
এর বড় সমস্যা অপেক্ষা করছে আপনাদের জন্য। যখন কারিমার পরিবার জানতে পারবে তাদের মেয়েকে বন্দি করা হয়েছে, তখন তারা আপনাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করার পর আপনাদের আর কিছু করতে পারবে না। হুজুর সবার জন্য একটি করে তাবিজ দিয়েছিল এবং বলেছিল আপনি বাসায় যাওয়ার পর আগামী 41 দিন পর্যন্ত বাসায় যেন গরুর মাংস রান্না না করা হয়। আর কিছু নিয়মকানুন নানুকে বলে দিয়েছিল যা আমার মনে নেই। নানু সেই নিয়মগুলো পালন করে ও আমাদের বিপদ থেকে আমরা রেহাই পাই। এই ঘটনার অনেক বছর কেটে যায়। এর মধ্যে আমি বিয়ে করি, জ্ঞান বিদ্যা না থাকায় গাড়ির ড্রাইভার হিসেবে কর্মজীবন শুরু করি। অনেক কষ্টের পর বিআরটিসি সরকারি ড্রাইভার হিসেবে যোগ দেই। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2015 সালের থেকে আমি আস্তে আস্তে বদলাতে শুরু করি। আমি স্বপ্নে আবারও কারিমাকে দেখতে থাকি। সে আমাকে হুঙ্কার দিয়ে বলতো, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার মা বাবার করা শাস্তি কেন আমাকে পেতে হলো। সে আবার হুমকি দিত, বলতো আমি তোকে ছাড়বো না। আমার সাথে থাকা আমার হেল্পাররা অদ্ভুত ঘটনার সাক্ষী হতো। আমি নাকি তাদের সামান্য ভুলের জন্য মারধর পর্যন্ত করতাম। মাঝে মধ্যে মহিলা কণ্ঠে বলতাম আমার আশেপাশে যেন তাদের না দেখি। এর মধ্যে আমি একবার চাল নিয়ে সিলেট গিয়েছিলাম। তখন আমার গাড়ির হেল্পার ছিল একজন সিলেটি। সে আমাকে নিয়ে একটি মাজারে গিয়ে তার এক পরিচিত খাদেমের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই খাদেমকে আমার ঘটনা বলার পর উনি বলে আজ রাতে তোমরা দুইজনে একসাথে থাকবে। আমি দেখি কি করা যায়। রাতে তিনি আমাদের একটা রুমে থাকতে দেন এবং রাত 12টা দিকে খাদেম সাহেব আমাকে তার সাথে তার পাশের আরেকটা রুমে নিয়ে গিয়ে কিছু রিচুয়াল করেন। এরপর তিনি আমাদের সেদিনের মতো ঘুমাতে যেতে বলেন এবং তার পরের দিন সকালে তিনি আমাদের বিস্তারিত জানাবেন বলে জানান। সেদিন সকালে তিনি বলেন কারিমা নামের জিনটি ভালো ছিল, সে আপনার কোনো ক্ষতি করতো না, কিন্তু আপনার নানু ও ওই হুজুর তাকে বন্দি করে ফেলেছিল। ওই জিনটি অনেক শক্তিশালী জিন। সে নিজের ইচ্ছায় বন্দি হয়েছিল কারণ আপনি কারিমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অন্যথায় আপনার নানু কিংবা ওই হুজুর কারোরই ক্ষমতা ছিল না কারিমা নামক জিনটিকে বন্দি করার। ওই হুজুর এমন সিস্টেম করে দিয়েছিল যাতে কারিমার পরিবার আপনার কোনো ক্ষতি করতে না পারে। অনেক বছর আগে আপনার নানু মারা গিয়েছে, কিন্তু কিছুদিন আগে ওই হুজুরও মারা যাওয়ায় কারিমা নামক জিনটি তার বন্দি দশা থেকে মুক্তি পায়। অনেক বছর বন্দি থাকায় সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মারা যাওয়ার আগে ওই হুজুর এমন ব্যবস্থা করে গিয়েছিল যে ওই জিনটি মুক্তি পাবার পর আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু জিনটি প্রচুর শক্তিশালী হওয়ায় সে এখন কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এর সমাধান আমি আপনাকে দিয়ে দিব। তিনি কি তাবিজ দিয়েছিলেন যেটা এখন আমি ব্যবহার করি। তিনি বিশেষ কিছু নিয়মও বলেন। তিনি আমাকে কয়েকটা আয়াত শিখিয়ে দিয়েছিলেন আর বললেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় পাক পবিত্র থাকবেন এবং এই দোয়াগুলো পড়ে সবসময় শরীর বন্ধ রাখবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সেই থেকে আমার তেমন কোনো সমস্যা হতো না। তবে মাঝে মধ্যে যদি পাক পবিত্র না থাকি বা দোয়াগুলো পড়তে ভুলে যাই, তখন জিনটি আমার ওপর আসর করতে পারে। তবে এখন আগের মতো আর ভয় লাগে না। গাড়ির হেল্পাররা তার সাথে বেশি দিন থাকতে না পারার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যারা তার গাড়ির হেল্পার হয়ে আসে তারা নাকি জিনকে স্বপ্নে দেখে ও জিনকে তাদের সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে অনেক কিছু বুঝায়। 2-3 জন হেল্পার নাকি ওই জিনকে সরাসরি দেখেছিল, তাই তারা থাকতে চায় না আমার সাথে, আমি একাই গাড়ি চালাই। পাকিস্তান গিয়ে ফুপাপু দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর বড় ভাই ইউরোপে চলে গিয়েছিল। বড় ভাই সম্পর্কে এইটুকুই জানি। এই বলে শামসুল আলম তার ঘটনা শেষ করেন। আজকে ঘটনা এতটুকুই। অনাকাঙ্ক্ষিত বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। ভূত.com-এ এটি ছিল আমার প্রথম ঘটনা। আশা করি লিসেনারদের ঘটনাটি পছন্দ হয়েছে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদের সময় পাঠানো ঘটনা, এই জন্যই আমি সেই ঘটনাটি এতদিন পরে পড়ে শোনালাম, কারণ এটা কিউএ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইমেল করুন, পাঠিয়ে দিন আপনাদের ঘটনা russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে।